মৃত্যু জীবনের চরম সত্য, এর উপরে কারও হাত নেই। যুগ যুগ ধরে যাওয়া আশা নিয়েই এই বিশ্ব সংসার চলছে, কিন্তু বর্তমানে যা পরিস্থিতি তাতে দেখা যাচ্ছে স্বাভাবিক মৃত্যুর চেয়ে অস্বাভাবিক মৃত্যু বলা ভালো আত্মহত্যার পথে নেমে এসেছে বর্তমান যুব সমাজ। আত্মবিশ্বাসের অভাব কিংবা সামান্য কিছু কারণের জন্য তারা আত্মহননের পথ বেছে নিচ্ছে, কিন্তু একটি বার তারা পরিবারের কথা ভেবে দেখছে না, ভাবছে না তার এমন কাজের জন্য পরিবারের উপর কী পরিমাণ আঘাত এসে পড়বে। আগু পিছু না ভেবে তারা শুধুই এগিয়ে চলেছে নেতিবাচক পথে। কিন্তু এমন অনেকেই আছেন যারা নেতিবাচক পথ থেকেই ইতিবাচক পথে ফিরে এসে সুন্দর জীবন অতিবাহিত করছেন। তেমনি একটি গল্প আজ আমি আপনাদের শোনাব। সময়টা তখন মহামারীর চারিদিকে করোনা নামক অতিমারী তার করাল গ্রাসে বিশ্বকে জর্জরিত করে রেখেছে। ঠিক সেই সময়ের এই ঘটনাটি। বয়স 25-এর ছেলে মৃত্যুঞ্জয়, সবাই তাকে মিঠু বলে ডাকে। খুব ছোটবেলাতেই সে বাবাকে হারায়, তাই সংসার বলতে মা ও ছেলে। বাবার চাকরির সুবাদে মা বেশ মোটা টাকা পেনশন পায় এবং তা দিয়ে সংসার বেশ ভালো মতোই চলে। মিঠু প্রাইভেট টিউশনি করে, বেশ কিছু ছাত্রছাত্রী আছে তার। সারা দিন টিউশন নিয়ে খুবই ব্যস্ত থাকে সে, কিন্তু সে সময় করোনা পরিস্থিতির জন্য টিউশনগুলি সব বন্ধ। মাসের পর মাস বেকার বসে থাকতে থাকতে সকলের মতো তারও মেজাজটা বেশ চটকে আছে। বাড়িতে বসে বসে এভাবে আর কতদিন? হাজার হোক ছেলে মানুষ তো, বন্ধুবান্ধবদের সাথেও সেভাবে যোগাযোগ হচ্ছে না। তার উপর আবার গার্লফ্রেন্ডের সাথে বেশ কিছুদিন ধরে নানা কারণে মনোমালিন্য চলছে, তাই কিছুদিন ধরে খুব ডিপ্রেশনে ভুগছে মিঠু। সেদিন ছিল শনিবার। গত রাতে ভালো করে ঘুম হয়নি। সকাল 6টা থেকে মিঠু তার গার্লফ্রেন্ডকে ফোন করছে, কিন্তু সবসময়ই ফোন হয় ব্যস্ত বলছে, নয় নট রিচেবল। গতকাল রাতেও অনেক ট্রাই করেছে, কিন্তু ফোনটা ধরেনি মনের মানুষ। রাগে এবং দুঃখে আরও একবার চেষ্টা করল মিঠু। তখন সকাল গড়িয়ে দুপুর হয়েছে। অবশেষে ফোনটা রিসিভ হলো। রাগের মাথায় মিঠু বেশ চিৎকার করে বলে উঠল, ফোনটা ধরছিলে না কেন? ওপার থেকে উত্তর এলো, তার কৈফিয়ত কি আমি তোমাকে দিতে যাব নাকি? মিঠু বলল, হ্যাঁ দিতে হবে। উত্তর এলো, কেন? মিঠু বলল, তোমাকে আমি ভালোবাসি তাই। উত্তর এলো, শুধু তুমি ভালোবাসলেই হবে? আমি তো তোমাকে ভালোবাসি না। আর হ্যাঁ শোনো, এরপর থেকে আমাকে আর ডিস্টার্ব করবে না একদম, আমি অন্য কাউকে ভালোবাসি। এই বলে ফোনটা কেটে গেল। মাথায় যেন বাজ ভেঙে পড়ল মিঠুর। এত দিনকার ভালোবাসা, তারা বিয়ে করবে বলেও সিদ্ধান্ত নিয়েছিল, তাহলে এভাবে কেন তাকে ঠকানো হলো? সে তো কোনো দিন তাকে ঠকাতে চায়নি। মিঠু তো তাকে ভালোবেসে নিজের সবটুকু উজাড় করে দিয়েছিল। এসব চিন্তা করতে করতে মিঠুর মাথা একেবারে ছিঁড়ে যাচ্ছিল। কোনো রকমে একটা জামা কাপড় পরে সে বাড়ি থেকে বেরিয়ে গেল। মাথায় শুধু একটাই প্রশ্ন, যে কি তার অপরাধ? মিঠু সোজা গেল ওয়াইন শপে, 1 বোতল মদ কিনল। না, মিঠু কিন্তু সিগারেট ছাড়া এসব একেবারেই খায় না। 1 প্যাকেট সিগারেটও কিনল। সোজা এলো বাড়িতে। তখন রাত 11টা। কলিং বেল টিপতেই দরজা খুলল মিঠুর মা। মিঠুকে দেখে জিজ্ঞেস করলো, কি হয়েছে মিঠু,
এত রাত করলি যে, আর চেহারাটা এমন কেন, কি হয়েছে? মিঠু একটু খিঁচিয়ে উঠল মায়ের ওপর। কেন, কি হবে? কিছুই হয়নি। আর আমি কি বাচ্চা নাকি যে তুমি এত প্রশ্ন করছো? আমি মরলে এই এত প্রশ্ন কাকে করবে? মিঠুর মা কেমন যেন চমকে উঠল। এমন ব্যবহার তো কখনো করেনি সে। তাও জিজ্ঞেস করলো, খাবি না বাবা? মিঠু বলল, খাবো না। এই বলে মিঠু নিজের ঘরে গিয়ে দরজা দিল। মা ভাবল হয়তো একঘেয়ে থাকতে থাকতে মেজাজটা একটু খারাপ হয়েছে, সকাল হলে ঠিক হয়ে যাবে। ছেলে খেলো না দেখে মাও কিছু না খেয়ে বসে রইল। এদিকে মিঠু ঘরে গিয়ে ঢক ঢক করে গিলতে লাগলো মদ, আর রাগে দুঃখে হাউ হাউ করে কাঁদতে লাগলো। হঠাৎ তার কান্না থেমে গেল। চোখের জল মুছে নিজের সেল ফোনটাকে এক আছাড় মেরে মাটিতে ফেলে দু টুকরো করে দিল। তারপর ফ্যানের সুইচটা অফ করে বিছানার উপর উঠে দাঁড়ালো। বাইরে থেকে নিয়ে এসেছিল একটা দড়ি। সেই দড়িটাকে সিলিং ফ্যানে আটকিয়ে তৈরি করলো ফাঁস। এই জীবন সে আর রাখবে না। আত্মহত্যা করতে উদ্যত হলো মিঠু। দড়ির ফাঁসটা নিয়ে গলায় পড়বে এমন সময় তার ভালো মন তাকে বলে উঠল, এ তুই কী করছিস মিঠু? সামান্য একটা মেয়ের জন্যে নিজেকে এইভাবে শেষ করে দিবি? আবার যেন মিঠুর ভেতর থেকে আর একটা মন বলল, আর দেরি করিস না মিঠু, আত্মহত্যা করে বুঝিয়ে দে ওকে তুই কতটা ভালোবাসতিস। এইভাবে যে তোর জীবনটা নিয়ে ছিনিমিনি খেললো, তারপরে তোর আর বেঁচে থেকে লাভ নেই। আত্মহত্যা করলে দেখবি কত শান্তি পাবি তুই। এই যন্ত্রণা বেদনা তোর আর কাছেও ঘেঁষবে না। আর দেরি করিস না মিঠু, দড়িটা পরে নে গলায়। মিঠু আবার দড়িটা গলায় দিতে গেল। আবার তার ভালো মন বলে উঠল, না মিঠু, না না, এই কাজ তুই ভুলেও করিস না। তুই শুধু নিজের স্বার্থের কথাটুকুই ভাববি। যেই মা তোকে 10 মাস 10 দিন যন্ত্রণা সহ্য করে জন্ম দিল, তার কথা একবারও ভাববি না? একবার ভেবে দেখ তো, তুই ছাড়া তোর মায়ের আর কে আছে? তুই তো শুধু নিজে মরবি না রে, তোর মায়েরও প্রাণটাকে নিজে হাতে খুন করা হবে। সামান্য ওই মেয়েটা তোর মায়ের চেয়ে বড় হলো। আরে তোর মুখ চেয়েই তো ওই স্বামীহারা মাটা বেঁচে আছে। আজ তুই না খেয়ে মাকে যা তা বলে ঘরে এসে আত্মঘাতী হবার চেষ্টা করছিস। একবার কি জিজ্ঞেস করেছিলি বা খোঁজ নিয়েছিলি যে তোর মা খেলো কিনা? সাথে সাথে মিঠুর সম্বিত ফিরল। মনে পড়ল, ঠিকই তো, সে না খেলে তার মা তো কিচ্ছু মুখে দেয় না। তাহলে কি তার মা না খেয়েই রইল? মায়ের তো একেবারে খালি পেট রাখা নিষেধ। মিঠু আর নিজেকে স্থির রাখতে পারল না। নিজে হাতে টাঙানো দড়ি এক টানে খুলে ফেলে তাড়াহুড়ো করে দরজা খুলে ছুটতে গেল মায়ের কাছে। গিয়ে দেখল যে তার মা না খেয়েই চেয়ারে বসেই ঘুমিয়ে পড়েছে। মায়ের নিষ্পাপ সুন্দর মুখটা দেখে মিঠু আর নিজেকে সামলাতে পারল না। ধপ করে মায়ের পায়ের কাছে বসে মাকে জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদতে লাগলো। ছেলে কান্না শুনে মা চোখ মেলে বলল, কি হয়েছে বাবা, কাঁদছিস কেন? মিঠু বলল, মা আমি ভুল করেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। মা বলল, ওরে পাগল, তোর উপরে কি আমি রাগ করে থাকতে পারি? পাগল ছেলে আমার, তুই ছাড়া আমার আর কে আছে বল? শোন বাবা, মানুষের জীবনে দুঃখের মতো ঝড় তুফান কত আসবে, তাই বলে ভেঙে পড়লে চলবে না বাবা। জীবন একবারই আসে, আর খুব কম মানুষই পারে
জীবন যুদ্ধে জয়ী হতে, আর আমি জানি যে তুই তা পারবি। শোন, কেউ না থাক, তোর মা সব সময় তোর পাশে আছে। ওরে, তুই আমার সবার সেরা ছেলে। এমন ছেলে কজনের আছে বল? তোর জন্মের পর তোর সারা শব্দ নেই দেখে সবাই তো প্রায় বলেই দিয়েছিল যে আমি মরা ছেলের জন্ম দিয়েছি। কিন্তু আমি যেই তোকে কোলে নিলাম তখনই তুই কেঁদে উঠলি। সবাই আশ্চর্য হয়ে গেল। তাই তো তোর নাম দিলাম মৃত্যুঞ্জয়। আমার মিঠু, চল বাবা চল, খাবি চল। এইভাবেই আগু পিছু চিন্তা করবার কারণেই মিঠু ওরফে মৃত্যুঞ্জয় নিজেকে মহাপাপ থেকে সরিয়ে আনল। নিজের ভেতরকার সমস্ত নেতিবাচক টানকে সে উপেক্ষা করে ইতিবাচক দিকে ফিরে এলো। সে বুঝিয়ে দিল জীবন যুদ্ধে হেরে যাওয়াটাই সব কিছু নয়, হেরে গিয়ে আবার উঠে দাঁড়ানোর নামই জীবন। যদি সত্যিকারের পুরুষ মানুষ হও তবে এরকম ছোটোখাটো ব্যাপারগুলোই ভেঙে পড়ো না। আত্মহত্যা যে করে সে তো পুরুষ নয়, সে হলো কাপুরুষ। ডিপ্রেসড মনে হলে গীতা পড়ো, বিবেকানন্দকে পড়ো। দেখো, সেখানে স্বামীজি বলছেন, আমি এমন যুবক চাই যাদের পেশি লোহার মতো দৃঢ়, যাদের স্নায়ুগুলি ইস্পাতের তৈরি, আর তার মধ্যে এমন একটা মন থাকবে যা বজ্রের উপাদানে গঠিত। ঠিক তাই, মনকে অতি সহজেই ভেঙে যেতে দিও না। খাঁটি সোনা হতে গেলে অনেক আঘাত সহ্য করতে হয়, অনেক অনেক পড়তে হয়, তবেই তো সুন্দর অলংকার তৈরি হয়। তাই নিজের লক্ষ্যের দিকে ফোকাস করো। স্বামীজি বলছেন, ওঠো, জাগো, যতক্ষণ না লক্ষ্যে পৌঁছচ্ছ থেমো না, থেমো না।